বিজয়নগরের জমিদার ছিলেন রণপ্রতাপ সিংহ। রণপ্রতাপ সিংহের স্ত্রী গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। তবে রানী না থাকলেও রাজপ্রাসাদ আলো করে ঘুরে বেড়ায় রণপ্রতাপ সেনের একমাত্র কন্যা মেঘমালা দেবী। জমিদার রণপ্রতাপ সিংহের কাছে তার মেয়ে যতটা প্রিয় ছিল, তার থেকেও বেশি প্রিয় ছিল তার 3 কলা গাছ। রোজ সকালবেলা রাজা নিজের মেয়ের মুখ না দেখলেও কলা গাছের মুখ দেখতে যেতে ভুলতেন না। কি কাণ্ড, 3 কলা গাছে তো রোজ রোজ 3টে করে কলা ধরে, তবে আবার আজ একটা কলা কেন? বাকি কলা দুটো আবার কোথায়? প্রহরী, প্রহরী, কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়। জমিদারের এমন চিৎকার শুনে দ্রুত সেখানে প্রহরী চলে আসে, আর প্রহরী ভয়ে ভয়ে বলতে থাকে, ক্ষমা করবেন হুজুর, আমি গত রাতে ঠিক মতোই পাহারা দিয়েছিলাম, কিন্তু কি করে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না হুজুর। দয়া করে আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই যদি কলা না চুরি করিস তবে কে চুরি করলো বলতো? আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। এসব কথা বলে রাজা রণপ্রতাপ সিংহ সেখান থেকে চলে যায়, আর প্রহরী বিপদে পড়ে আরো ভালোভাবে পাহারা দিতে থাকে। কিন্তু পুনরায় একই ঘটনা ঘটে। পরের দিন সকালবেলা রাজা রণপ্রতাপ সিংহ 3 কলা গাছ দেখতে এসে রেগে আগুন হয়ে যায়। শয়তান প্রহরী, সবই হচ্ছে তোর গাফিলতি। গতকাল তো তবুও একটা সোনার কলা ছিল, আজ তো দেখছি একটা সোনার কলাও নেই। আজই হবে তোর জীবনের শেষ দিন। বিশ্বাস করুন হুজুর, আমি কোনো গাফিলতি করিনি, আমি সারা রাত জেগেই পাহারা দিয়েছি। আর তাছাড়া বিশ্বাস করুন, এখানে অন্য কোনো মানুষও আসেনি। কেউ যদি এখানে না এসে থাকে তবে এই কলা তুই চুরি করেছিস। তুই হলি আসল চোর। না, তোর আর কোনো রক্ষা নেই, আজ তো তোকে আমি শুলে চড়িয়েই ছাড়বো। এসব কথা শুনে প্রহরী ভয় পেয়ে রাজার সামনে হাঁটু গেড়ে বসে অনুরোধ করতে থাকে। ঠিক তখনই সেখানে রাজকন্যা মেঘমালা দেবী চলে আসে। বাবা, তুমি শান্ত হও। প্রহরীর চোখের জলই যে বলছে, সে মিথ্যে কোনো কথা বলছে না। আমি তোমার সোনার কলা চুরি হওয়ার ব্যাপারে সবটা জানি বাবা। প্রহরী আমাকে আগেই সবটা বলেছে, কিন্তু ব্যাপারটা আমার কেমন যেন সন্দেহ ঠেকছে। নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে, তাই আজকে আমি পাহারা দেব 3 কলা গাছকে। দয়া করে তুমি প্রহরীকে মেরো না বাবা। কি বলছিস কি মা তুই? আমি কি নাই শয়তান প্রহরীকে ছেড়ে দেব? তবে যা শয়তান প্রহরী, আজ আমি তোকে ছেড়ে দিলাম শুধুমাত্র আমার মেয়ের কথায়। কিন্তু মা, তুই একটা মেয়ে হয়ে কিনা রাত জেগে কলা গাছ পাহারা দিবি? যদি আবার কোনো বিপদ হয়ে যায়? ধুর বাবা, তুমি আমাকে নিয়ে অত ভেবো না তো। তুমি তো জানো আমি মেয়ে হলেও অস্ত্রবিদ্যা আর দুর্বিদ্যায় ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। তাই বলছি কি বাবা, আমাকে নিয়ে তুমি মোটেও ভেবো না। আজকে আমি এই কলা গাছ পাহারা দেব। যেমন কথা ঠিক তেমনই কাজ। আর সারা রাত ধরে মেঘমালা 3 কলা গাছকে পাহারা দিলেও সে কোনো মানুষের সন্ধান পায়নি, অথচ কলা ঠিকই চুরি হয়েছে। এটা আবার কি করে সম্ভব? এখানে তো কেউই আসেনি, তবে আবার কলা 3টা কি করে চুরি হলো? কে কে করলো চুরি? আরে আরে, ওটা আবার কি? রূপার মতো কেমন যেন চকচক করছে। এই তো দেখছি পাখির পালক মনে হচ্ছে। এরপর রাজকন্যা সেই রূপার পালকটা কুড়িয়ে নেয়, আর সেটা নিয়ে রাজার কাছে চলে যায়, আর তাকে সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে রাজা বলে, ও, এবার আমি কিছুটা হলেও বুঝতে পারছি। এটা নিশ্চয়ই রূপার পাখির কাজ। রূপার পাখি নিশ্চয়ই রোজ রোজ আমার সোনার কলাগুলো চুরি করে নিয়ে যায়। কিন্তু এই রূপার পাখিটি কার? আর এই রূপার পাখি বা কোথা থেকে আসে? কি, রূপার পাখি? তবে তো ব্যাপারটা খুব সাধারণ নয়, নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। তবে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই রূপার পাখিকে খুঁজে বের করব। এসব কথা বলে মেঘমালা জমিদার রণপ্রতাপ সিংকে প্রণাম করে, আর সেই রূপার পালকটা নিয়ে রূপার পাখিকে খুঁজতে বের হয়। মেঘমালা পথে পথে ঘুরতে থাকে, আর এইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এসে ভীষণ ক্লান্ত হয়ে যায়, আর রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে আরে, এই মেয়েটা আবার কে? এভাবে এখানে অজ্ঞান হয়ে কেনই বা পড়ে আছে? দেখে তো মনে হচ্ছে কোনো রাজকন্যা। না না, আমাকে এক্ষুনি এই মেয়ের জ্ঞান ফেরাতে হবে। এরপর ভৈরবী মা মেঘমালার জ্ঞান ফেরায়, আর মেঘমালাকে পবিত্র জল খাইয়ে তার ক্লান্তি দূর করে। এবার বলতো বাছা, কে তুই? আর এমন নির্জন জায়গায় কেনই বা পড়েছিলি বলতো? এরপর মেঘমালার সব কথা ভৈরবী মাকে খুলে বলে, আর এসব কথা শুনে ভৈরবী বলে, বাছা, তুই যে রূপার পাখিকে এভাবে খুঁজে বেড়াচ্ছিস, আমি কিন্তু সেই রূপার পাখির সন্ধান জানি। ওই পাখি বারুদ পর্বতের গুহায় ডাকিনীর কাছে আছে, কিন্তু ডাকিনীর কবল থেকে
ওই রূপার পাখিকে নিয়ে আসা তো খুবই কঠিন কাজ। রূপার পাখিকে আনতে হলে যে ডাকিনীকে হত্যা করতে হবে, আর ডাকিনীকে হত্যা করা যে অত সহজ নয়। ডাকিনীকে হত্যা করতে যে বিশেষ তলোয়ারের প্রয়োজন। এই নে বাছা সেই তলোয়ার। এই তলোয়ার দিয়ে তুই ডাকিনীর ধর থেকে তার মুন্ডুটা আলাদা করে দিবি, তবেই যে ডাকিনী শেষ, আর রূপার পাখি আনার পথ একদম পরিষ্কার। ও, তবে এই ব্যাপার। তবে যে আমার কোনো আর চিন্তা নেই। এবার আমি ওই দুষ্টু ডাকিনীকে হত্যা করে রূপার পাখিকে নিয়ে আসবই। সে তো আসবেই, কিন্তু বাছা, রূপার পাখিকে মুক্ত করে তুই আমার কাছে নিয়ে আসিস, কারণ ওই রূপার পাখির পেছনেও যে একটা রহস্য আছে। এরপর মেঘমালা তলোয়ার নিয়ে বারুদ পর্বতের উদ্দেশ্যে রওনা হয়। এরপর সে বারুদ পর্বতের গুহায় ডাকিনীর কাছে চলে যায়, আর সে বারুদ পর্বতের গুহায় খাঁচায় বন্দি সেই রূপার পাখিকেও দেখতে পায়। আরে 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 আরে, কে কে রে তুই? আমার গুহায় এসেছিস কিনা স্বইচ্ছায় নিজের প্রাণ দিতে? তবে যে আজ তোর আর কোনো রক্ষে নেই রে। আমি তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। এসব কথা বলে ডাকিনী যেই না মেঘমালার দিকে এগিয়েছে, ঠিক তখনই মেঘমালা তলোয়ার দিয়ে ডাকিনীর ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেয়, তাও আবার এক কোপে। এরপর সে খাঁচা সহ রূপার পাখিটিকে নিয়ে ভৈরবী মায়ের কাছে আসে। আমি জানতাম বাছা তুই পারবি, আর তাই তো আমি এই দায়িত্বটা তোকে দিয়েছি। এবার যে রাজকুমারকে মুক্ত করতে হবে। এরপর ভৈরবী মা তার জাদুই লাঠি দিয়ে রূপার পাখিকে স্পর্শ করে, আর রূপার পাখি একটা সুন্দর রাজকুমারে পরিণত হয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ গো জমিদার কন্যা। অনেকদিন ধরেই আমি ওই দুষ্টু ডাকিনীর কবলে রূপার পাখি হয়ে বন্দি হয়েছিলাম, আর ওই শয়তান ডাকিনীর কবলে পড়ে আমি যে সোনার কলা চুরি করতে বাধ্য হয়েছিলাম। অবশেষে তুমি আমাকে মুক্ত করলে। আর ভৈরবী মা, আপনি যোগ্য মানুষকে যে দায়িত্বটা দিয়েছিলেন। তবে জমিদার কন্যা, তুমি যেহেতু আমাকে নতুন রূপ দিয়েছো, তবে আমি এই জীবনে সঙ্গী হিসেবে তোমাকেই চাই। তার আগে চলো আমরা তোমার বাবার কাছে যাই। তোমার বাবাকে সব কথা খুলে বলে আমি তার কাছে দু হাত পেতে তোমাকে চাইবো। এরপর রাজকুমার মেঘমালাকে নিয়ে জমিদার রণপ্রতাপ সিংহের কাছে যায়, আর জমিদারকে সব কথা খুলে বলে, আর মেঘমালাকে বিয়ে করার প্রস্তাব রাখে। এরপর জমিদারের সম্মতিতে রাজকুমারের সাথে মেঘমালার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। মা, কোথায় তুমি? আমার চাটা কি আজকে দেবে না নাকি? সেই সকাল থেকে বসে আছি, এক কাপ চাও জুটলো না গো। কি হয়েছে মা, আমাকে ডাকছেন নাকি? মরণ! তা বলছি কি, সকাল থেকে যে আমাকে চাটা পর্যন্ত দাওনি, তা কি মনে আছে? মনে তো আছে মা, কিন্তু কি করব বলুন, ঘরে তো চাপাতি ফুরিয়ে গেছে। আজ আবার আপনার ছেলে চাপাতা না আনলে চা কিভাবে বানাবো? হায় রে কপাল, আমাকে এমন দিনও দেখতে হলো এক কাপ চায়ের জন্য। আপনি বসুন, আমি আপনাকে এক গ্লাস শরবত করে নিয়ে এনে দিচ্ছি। না না, আমাকে ওসব শরবত খাওয়ানো লাগবে না। যাও যাও, তুমি তোমার কাজ করো। বৌদি, তোমার রান্না কত দূর? এই তো ভাই, প্রায় শেষ হয়ে গেল। তুই গিয়ে বস, আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। না, পরে খাচ্ছি, একটু বাজারের দিকে যাব। যা তাহলে, ঘুরে আয় গিয়ে, আমি ততক্ষণে সব রেডি করি। বাহ, এই সকাল করে খালি মুখে গাজর খাচ্ছ তুমি? গাজর খেলে কি আর এমন হবে? তা বলছিলাম কি, আমার কাপড় চোপড়গুলো বেশ নোংরা হয়ে আছে। কালই আমার আবার এক বন্ধুর বিয়ে, তুমি যদি আমার কাপড়গুলো একটু ধুইয়ে দিতে। ও আচ্ছা, এ হলো আসল কথা। এই জন্যই রান্নাঘরে এসে আমার পিছু পিছু ঘুরঘুর করা হচ্ছে। আসলে ভাবলাম তোমার অনেক কাজ থাকতে পারে, তাই বলতে সাহস হচ্ছিল না আর কি। বলছি, বয়স তো আর কম হলো না, এখন একটা বিয়ে করে বউ ঘরে আনো, সেই তোমার সব কাজ করে দেবে। আসবে বৌদি, সময় হলে ঠিক দুপায়ে হেঁটে এ বাড়িতে চলে আসবে। এখন গেলাম আমি, তুমি আমার কাপড়গুলো একটু ধুয়ে দিও, কেমন? আরে দাদা, এই দেখো, ওটা আমাদের দেবু না? আরে ওর মতোই তো দেখা যাচ্ছে। কি রে, তোর কি চোখে নেবা হয়েছে নাকি? ওটা দেবুর মতো দেখতে না, ওটা দেবুই। তাহলে ডাক দিই, একটুখানি মজা নেই। এই না না না, ডাক দিলে আবার একটা চা খাওয়ানো লাগবে, খালি খালি খরচ বাড়িয়ে লাভ নেই।
আরে না, কি যে বলো, উল্টে ওকে দিয়ে বিল বাড়াবো, দেখো তুমি। আচ্ছা ঠিক আছে, দেখা দেখি। দেবু, ও দেবু, আরে শোন শোন, এদিকে আয়। আরে গণেশ দা, কি খবর তোমার? কবে আসলে শহর থেকে গো? কালই এসেছি রে। ভাবলাম অনেকদিন থেকে গ্রামে বেরোই না, তাই তো ছুটি পেয়ে চলে আসলাম। তা তুমি একলা এসেছো নাকি সাথে বৌদিকে নিয়ে এসেছো? আরে পাগল, এখন কি আর একলা থাকা যায় রে? হ্যাঁ, আরে বিয়ে করবার তো মজাই আলাদা। তা বউ থাকলে তার আর কি লাগে? হ্যাঁ, এই জন্য তো তোর 4-4টে বউ। আরে করব সামনের মাসেই বিয়ে করে ফেলবো আমি। তা তোর কি খবর? তুই কবে বিয়ে করবি? হ্যাঁ, তা কি আমার হাতে রে, দেখা যাক পালে কি আছে। আরে তাহলে এক সময় আয় বাড়িতে, তোর বৌদির সাথে দেখা করে যা, কেমন? নিশ্চয়ই যাবো দাদা। এখন তাহলে উঠি। এ কি রে, এখনই যাবি? তা বিলটা দিয়ে যা। তা কোনো কথা বললি তুই? এখানে বিলটা দিলে বড় ভাই থাকতে ছোট ভাই বিল দিলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? আরে যা, তুই যা, আমি বিল দিয়ে দেবনি। দেখ দেখ, কিছু শেখ, একসাথেই তো থাকিস। তা আমি গেলাম দাদা। ওরে মা রে, মরে গেলাম রে, আমাকে দেখার মতো কেউ নেই রে। ও মা রে। এই কি মা, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আমার কোমরটা খুব ব্যথা করছে, একটু উঠে বসতেও পারছি না। কেউ যদি একটু ব্যথার মলমটা লাগিয়ে দিত। এতক্ষণে আমাকে ডেকে বললেই তো পারতেন, তাহলে আমি এসে দিয়ে দিতাম। আমি ভাবলাম তুমি হয়তো কাজে ব্যস্ত, তাই তো তোমায় কিছু বলিনি মা। আচ্ছা ঠিক আছে মা, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি মলম লাগিয়ে মালিশ করে দিচ্ছি। মা একটা কথা বলবো? বলে ফেলো, কি বলবে? আমি বলছি কি মা, দেবু তো বেশ বড় হয়ে গেল, ওকে একটা বিয়ে দিয়ে দিন, তাহলে দু বউ মিলে আপনার সেবা যত্ন করতে পারবো। হ্যাঁ বুঝেছি, তোমার একার পক্ষে কষ্ট হয়ে গেছে, তাই তো এ কথা বলছো। ঠিক আছে, তুমি যাও, আমার কিছুই করা লাগবে না। এই যে আপনাকে বলি এক, আর আপনি বোঝেন আর এক। হয়েছে, তোমার আর কিছুই করা লাগবে না আমার, তুমি যাও। দাঁড়াও বাছা, তোমাকে আরো কত কি যে করতে হবে। তুমি আমার সাথে পাল্লা দিতে চাও? তুমি তো আমাকে চেনো না বৌমা। তারপর কাকা, কি খবর তোমার? তা সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ রে বাবা, সবকিছু ঠিকঠাকই চলছে। তা বাবু, একটা শাড়ি লাগতো আমার, বুঝলে? তুমি আমার শাড়ি দিয়ে কি করবে কাকা? কার জন্য শাড়ি নিবে? কি যে বলো তুমি, আমার মেয়ের জন্য নেব। অনেক বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা আমার। তাই নাকি দাদা? তাহলে তো ভালো দেখে রঙিন শাড়ি নিতে হবে। দাঁড়াও, আমি তোমাকে শাড়ি দেখাচ্ছি। আচ্ছা কি রে, তুই আবার কি মনে করে দোকানে আসলি? কেন, আমাকে কি দোকানে আসার মানা আছে নাকি? আর না না, তুই তো দোকানে আসতেই চাস না। তা কত করে যে বলি, তুই দোকানে এসে বস, তুই ব্যবসাটা বোঝ। ওসব আমাকে দিয়ে হবে না, এসব পরে দেখা যাবে। আমার 1000 টাকার দরকার। 1000 টাকা? এত টাকা দিয়ে কি করবি শুনি? বন্ধুর বিয়ে, কালকে যেতে হবে, আর পরশু বউ হাত, খালি হাতে যাবো নাকি? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দিচ্ছি, এই নে। আমি গেলাম দাদা। এ কি তোমার ছোট ভাই নাকি অশোক? হ্যাঁ কাকা, আমার ছোট ভাই দেবু বিএসসি শেষ করেছে, এখন ভালো কোনো চাকরি বাকরি করবে বোধহয়, তাই তো ব্যবসাতে বসতে চায় না। তাছাড়া এই ব্যবসাতে তো ওর আর আমার সমান ভাগ। তা বলি, তোমার ভাইকে কি বিয়ে দিয়েছো নাকি? না কাকা, কেন বলুন তো?
আসলে তোমার ভাইকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি তো জানো আমার একমাত্র মেয়ে অহনা, ও যদি তোমার ঘরের বউ হতো তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারতাম। এ তো খুবই ভালো কথা কাকা। আমি আজই বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলে তোমাকে জানাবো। কি গো গিন্নি, তুমি বসো না কেন? বসো বসো, একসাথে খেয়ে নাও। না গো, তোমরা খেয়ে নাও আগে, তারপর আমি খাবো। কি ঝাল গো বাবা, এত ঝাল দিয়ে কি কেউ রান্না করে? মুখটা যে একেবারে পুড়ে গেল আমার। কই মা, সব তো ঠিকই আছে। হ্যাঁ, তা তো থাকবেই। আমি তাহলে মিথ্যা বলছি? বেশ, তো তাহলে কালকে হয়ে যাক বউ শাশুড়ির মাছ রান্নার প্রতিযোগিতা। না ঠাকুরপো, তার আর দরকার নেই। তার চেয়ে বরং তুমি একেবারে একটা বিয়ে করে আনো, তারপর আমরা দুজনে প্রতিযোগিতা করব। মায়ের অনেক বয়স হয়েছে তো এখন। এত বড় কথা? বয়স হয়েছে তাতে কি, এখনো তোমার থেকে ভালো রান্না আমি করতে পারবো। শোন অশোক, কালই তুই বাজার থেকে একটা বড় রুই মাছ কিনে আনবি, তার সাথে দুটো ইলিশও আনবি। আমিও দেখবো তোর বউ আমার থেকে ভালো রান্না করতে পারে কিনা। আমি বলতে চাচ্ছিলাম কি মা, যা বলছি তাই হবে, মনে রাখিস। যাক যাক, অনেকদিন পর তাহলে দুজনের হাতের রান্না খাবো। আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। এখন চুপচাপ খেয়ে নাও তোমরা। কি গো বাবা, এত মাছ নিয়ে কোথায় চললে? কোথায় আর যাব কাকা, বাড়িতে আজ বউ শাশুড়ির মাছ রান্নার প্রতিযোগিতা হবে, তাই তো বাজার থেকে এই সবচেয়ে বড় মাছগুলো কিনে নিয়ে আসলাম। কি যে বলো, তুমি আমার সাথে ইয়ার্কি করছো না তো? না কাকা, তোমার সাথে কি আর আমি ইয়ার্কি করতে পারি বলো? তোমার বিশ্বাস না হলে চলো আমার সাথে। না, আমি আর যাচ্ছি না। থাক থাক, তাহলে আমি বরং তোমাদের ওখানে ও বেলায় আসছি, একেবারেই খেয়ে আসবো দুটো, আর সাথে ওদের বিয়ের ব্যাপারটাও কথা বলে আসবো তোমার মায়ের সাথে, কেমন? আচ্ছা আচ্ছা কাকা, ঠিক আছে তাহলে চলে আসো ও বেলায়। এখন আমি যাই, কেমন? আচ্ছা দাদা, তোমার কি মনে হয় এই বউ শাশুড়ির মাছ রান্না করার প্রতিযোগিতায় কে জিতবে? কে জিতবে জানি না, তবে আমার মনে হয় দুজনেই জিতবে। ওহো, আমার তো মনেই ছিল না যে তুমি বিবাহিত। তাহলে তো তোমার কপালে আজ দুঃখ আছে। তোমার কাছে এটা মহাযুদ্ধের মতো হয়ে যাবে। হ্যাঁ রে, একদিকে মা আর অন্যদিকে বউ, এখন যে আমি কি করব? আরে চিন্তা করো না তো দাদা, আমি তো তোমার সাথে আছি। চল তো, চল এখান থেকে, চল দেখি, আমার খুব চিন্তা হচ্ছে। নে নে, এবার খেয়ে বল তো দেখি কেমন হয়েছে। দাদা, আগে মায়ের রান্না টেস্ট করি, তারপর বৌদির রান্না খেয়ে দেখা যাবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক। বাহ, খুব সুন্দর হয়েছে মা, তোমার হাতের রান্নার কোনো তুলনাই হয় না। বৌদি, এবার তোমার রান্নাটা দাও দেখি। বাবা বাবা বাহ, তোমার হাতের রান্নাও একই আছে বৌদি। রান্না তো দুজনেরই অনেক ভালো হয়েছে, তবে মায়ের হাতের রান্না অনেকদিন বাদে খেলাম তো, তাই বেশি টেস্ট লাগলো আর কি। মানে কিরে অশোক, তুই কিছু বলছিস না কেন? না মানে মা, তোমাদের দুজনের রান্নাই অনেক সুন্দর হয়েছে। ছোটবেলা থেকে তোমার হাতের রান্না খেয়েই তো আমি বড় হয়েছি। তোমার হাতের রান্না কি খারাপ হতে পারে মা, বলো? আসলে মা, আমার তো অনেক কিছুই শেখার আছে আপনার থেকে। আসলে আমি যত ভালোই রান্না করি না কেন, আপনি আমাকে সবকিছু শিখিয়ে দেবেন মা। বলেন মা, আপনি সবকিছু শিখিয়ে দেবেন? রে মা, আমি সব তোকে শিখিয়ে দেব। এখন যা, বস দেখি, আমরাও খেয়ে নিই।